নতুন ধান্যে হবে নবান্ন, প্রতি ঘরে ঘরে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে ভেবেছি আপনাদের সাথে যোগার কোনো ভিডিও শেয়ার করিনি আমি, তো ভাবলাম আজকে সকালবেলা আমার কীরমভাবে সকালটা শুরু হয় সেইটা আপনাদের একটু দেখানো যাক। আমার সকালবেলা আমি রোজ দিন চেষ্টা করি করার, বাট রোজ দিন তো করা সম্ভব হয় না, কখনো কখনো স্কিপ হয়। যেদিন সকালবেলা আমার অফিস যেতে হয় বা কাজকর্ম থাকে, কখনো লেজিনেস ফিল হয়, সেটা খুব কম বাট হয়। তো সবার আগে আমি স্ট্যান্ডিং এক্সারসাইজ করি, যেটার মধ্যে ব্রিদিং এক্সারসাইজ সবার আগে থাকে, আর তারপর থাকে হচ্ছে সূর্য প্রণাম। তো সূর্য প্রণামটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছি আজকে। সবার আগে প্রণাম, প্রণামাসনা, হস্তা উত্থাসনা, হাত তুলে আসুন। পদা হস্তাসনা, পায়ে হাত দিয়ে আসুন। अस्या সঞ্চালাসনা, অশ্বের মতন চলা। পর্বত আসনা, পর্বতের মতো দেখতে আসুন। অষ্টাঙ্গ্যাসনা, 8টি অঙ্গকেই কাজে লাগিয়ে আসুন। ভুজঙ্গাসনা, ভুজঙ্গের মতো চলা আসন। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভুজঙ্গের মানে কি। 7টা আসনকে আবার রিপিট করা হয়, 14টা হওয়ার কথা কিন্তু হয় 12টা। বিশ্বাস করুন, এই এক্সারসাইজ আপনাদেরকে বয়স কমিয়ে দেবে। ক্যামেরাতে কতটা ধরা যাচ্ছে জানি না, তবে এটা হচ্ছে 1 রাউন্ড সূর্য প্রণাম। আমি রোজ দিন 10 বার এটা করি। আমি যেখান থেকে যোগা শিখেছি, আমার যোগা ম্যাম যেটা সেটা বলতো, আমাকে হয়তো দেখে সবাই ভাবতে পারেন আমি ভীষণ স্লিম এক্সারসাইজের জন্যে, ডেফিনেটলি। কিন্তু আমাদের ম্যাডাম যেটা সবসময় বলতো সেটা হলো, এক্সারসাইজ হচ্ছে শুধুমাত্র যে স্লিম থাকা, পাতলা হওয়া, সেই জন্য কিন্তু নয়। এক্সারসাইজ হচ্ছে যে যেমনই তার শরীরের গঠন হোক না কেন, সুস্থ থাকা, সুস্থ। আর সুস্থতা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে, যদি বলেন যে কোনো কিছুর দামি, সেটা হচ্ছে সুস্থতা। তো শারীরিক দিক থেকে যখনই আপনি সুস্থ থাকবেন, সেটা মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাওনা। কারণ শরীর ভালো না থাকলে কোটি টাকাই ব্যাংকে থাকুক না কেন, ওটার কোনো মানেই হয় না। না আপনি খেতে পারবেন, না ঘুরতে পারবেন, না বেড়াতে পারবেন, আর আপনার জন্য ফ্যামিলির অন্যান্য লোকও একদম ব্যতিব্যস্ত হয়ে যাবে। তাই জন্য সুস্থ থাকাটা খুব জরুরি। আর যোগাটা যে শুধুমাত্র যোগা ফিজিক্যাল হেলথের জন্য কিন্তু নয়, মেন্টাল হেলথ খুব খুব মানে খুব খুব মানে হেল্প করে মেন্টাল হেলথ গ্রো করার জন্যে। তো আপনারা চেষ্টা করবেন, যারা হচ্ছে খুব অ্যাক্টিভ তাদের মনে হয় না এক্সারসাইজ করার দরকার হয়। কারণ আমার মনে হয় কখনো কখনো আমি লজিক দিয়ে দেখি যে যারা খুব ভালো এক্সারসাইজ করে, জিম যায়, এই সেই, আর তাদের বডি স্ট্রাকচার আর যারা ওই কোদাল কোপায় আর কি, তাদের বডি স্ট্রাকচার কিন্তু একই রকম। তাদেরও কত সুঠাম সুন্দর বডি তৈরি হয়ে যায়। তো তাদের ওই ফিজিক্যাল দিক থেকে তারা এতটাই বেশি অ্যাক্টিভ থাকে যে তাদের ওরমই একটা ইয়ে হয়ে যায়, শরীরের গঠন হয়ে যায়। ঠিক আমিও তাই মনে করি। আর যোগা করার সাথে সাথে খাওয়াটা একটুখানি যদি চেক দেওয়া যায় না, একটুখানি ব্যাস, তবে একদম বুম, দারুণ সুন্দর। তো আপনারাও চেষ্টা করবেন সকালে একটুখানি যোগা করার। জিম পার্সন আমি একদম নই, কারণ আমি এখানটায় তো বুঝতেই পারছেন আমি বাড়িতে কতটা বোর ফিল করি, এখানটায় একা একা থাকি। তারপর আমাকে সবাই সাজেস্ট করে, কারণ ইংল্যান্ডের অধিকাংশ মানুষের সেকেন্ড হোম হচ্ছে জিম। তারা জিমে এতটা বেশি টাইম কাটায়, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি জিম পছন্দ করি না। তো আর যোগা আমি আমার স্কুলের ফ্রেন্ডরা জানে যে আমি যখন ক্লাস ওই 5-6-এ ছিলাম, তখন থেকে আমি এক্সারসাইজে আমার ভাল লাগে। তখন থেকেই স্কুলে যে ফিজিক্যাল এডুকেশন হতো, তাতে আমি খুব ভালো করতাম, ভালো পারফর্ম করতাম। শ্যামল স্যার আমাদের আছেন, সেই স্যারও আমাদের ফিজিক্যাল এডুকেশনের স্যার ছিলেন, উনি জানেন। আর সেই থেকেই আমার কিন্তু ওই এক্সারসাইজ, তখন বুঝতাম না যে এটা যোগা বা কিছু, তার সাথেই মানে সেই সময় থেকেই আমার অ্যাডিকশান। আর সেই থেকে এখন এই বয়স অবধি কিন্তু আমার চলছে যোগা। তো যোগা শরীরের জন্য বেস্ট। আমাদের কিচেন থেকে পুরো পাড়া পুরো সাদা,
কি দারুণ না? অসম অসম, মানে সেই সুন্দর লাগছে। আর দূরের বাড়িগুলো না আবার একটু রোদ্দুর উঠেছে, ওই দেখুন সাদা পুরো ফকফকা, ওই যে পেছনে রোদ্দুরটা ওখানটায় প্রথম এসছে, কি দারুণ সাদা, খালি চোখে তো আরো সুন্দর দেখা যায়। ওফ, মানে সেই সুন্দর। বাড়িতে বসেও রান্নাঘর থেকে অনেক বরফ দেখা যাচ্ছিল, কিন্তু মন ভরছিল না। তাই দেখুন, চিংড়ি মাছের মতন লাফাতে লাফাতে আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির সামনের বড় একটা পার্কে। আজকের ব্লগের থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে ইংল্যান্ডে থেকে আমি বাংলাদেশের বরিশালের কিছু রীতিনীতি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের বরিশালে এখনও এই সব রীতিনীতি মেনে চলে কিনা আমার জানা নেই, তবে আমার ফ্যামিলিতে এখনও ছোটোখাটো এই অনুষ্ঠানটা হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর তার আগে রইল বরফের এই সুন্দর একটা দৃশ্য। গ্রামে আমাদের বাড়িতে কাপাস তুলোর গাছ ছিল, আর কাপাস তুলো যখন পেকে যেত গাছের ডালগুলো এরম সাদা হয়ে যেত। কি দারুণ দেখুন, এই গাছগুলো কিন্তু মরে যায়নি, গরমকাল আসলেই নতুন পাতা গজাবে। আর দেখুন চারদিকটা শুধু সাদাই সাদা। আর ওই যে কোণা থেকে সূর্য মামা উঁকি মারছে, কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, যা সূর্যের আলো তাতে এই বরফ গলাতে পারবে না। আর আজকে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই, ওই -3 ডিগ্রি। চলুন বাড়িতে যাই। বিরিয়ানি, ভোগের খিচুড়ি আর লাবড়া। আপনি কোন দিকে বসবেন বলুন তো? আমি কিন্তু খিচুড়ির দিকেই যাব। আপনি কোন দিকে যাবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। মুগ ডালটা হালকা আঁচে ভেজে নিয়েছিলাম, তারপর গোবিন্দভোগ চালটাও দিয়ে দুটোকে চটকে চটকে রোগড়ে ভালো করে ধুয়ে একটু খিচুড়ি রান্না করছি। আর এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটা ফোড়ন, সাথে একটু নারকেল কোড়াও দিচ্ছি। জানেন, আমার না পুরানো দিনের কথা খুব মনে পড়ে। অফিস থেকে ফেরার সময় কোনো গলিতে যদি খিচুড়ি দেওয়া হতো, ইচ্ছে করে সেই গলিটাতে যেতাম, খিচুড়ি হাতে নিয়ে তবেই বাড়িতে ফিরতাম। আমি কিন্তু খিচুড়ির এতটাই ভক্ত। আদা বাটাটা তেলে দিলেই কেমন তিড়িং বিড়িং করে ওঠে, তাই আঁচটা বন্ধ করে তবেই দিলাম। আর আমি কিন্তু আজকের খিচুড়িতে একটুও মিষ্টি দিচ্ছি না, কারণ গাজর, মিষ্টি আলু আর কুমড়ো দিয়েছি, সেই তিনটেই বিশাল মিষ্টি। অনেককে দেখেছি যে খিচুড়িটা পুরোটা রান্না হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার সময় ফোড়ন দেয়, আমি কিন্তু সেরম করি না। ওই 70% মতো রান্না হয়ে যাবার পর আমি ফোড়নটা দেই। আমার মনে হয় তাতে ফোড়নটা সুন্দরভাবে সমস্ত খিচুড়ির মধ্যে ভালোভাবে মিলিয়ে যায়। কথায় বলে পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আমার খিচুড়িটা কিন্তু দেখতেও যেরম জম্পেশ হয়েছে, খেতেও ঠিক তেমনি। সবার লাস্টে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। আর ঘিয়ের গন্ধে খিচুড়িটা যেন পুরো বাড়িটাতেই একদম ম ম করছে। কিন্তু যাই বলুন, সেই যে পাড়ার খিচুড়ি সেই রকম কিন্তু করে উঠতে পারিনি। আপনাদের আমার থেকেও ভালো রেসিপি থাকলে জানাবেন কিন্তু। শনিবার বলে তো একটু খিচুড়ি বানিয়ে নিলাম, আর এইবার বানাচ্ছি নবান্ন। বাংলাদেশের বরিশাল সহ সমস্ত স্টেটগুলো, ইভেন যেখানেই বাংলা ভাষাভাষীর মানুষ থাকতো সেখানেই এই উৎসব পালন করা হতো। আসলে নবান্ন মানে নতুন ধান বাড়িতে ওঠার আনন্দে যে উৎসব পালন করা হতো তাকেই বলা হতো নবান্ন। নবযুক্ত অন্ন, নতুন অন্ন বাড়িতে আসার উৎসব। আগে বছরে 3 বার ধান চাষ করা হতো, আউশ, আমন আর বোরো। এখন বিজ্ঞানের জয়যাত্রার জন্যে হয়তো অনেকবারই ধান কাটা হয়, কিন্তু আগে 3 বারই ছিল। আর যখন আমন ধান ঘরে উঠতো, সেই আমন ধান দিয়েই এই নবান্ন উৎসব পালন করা হতো। আর আমাদের পূর্বপুরুষদের বাড়ি যেহেতু বাংলাদেশের বরিশালে, তাই আমার মা কিন্তু এখনও এই অনুষ্ঠানটা চালিয়ে যায়। আমাদের বাড়িতে এখন বড় করে না হলেও ছোটোখাটো করে এখনও এই উৎসব হয়। তাই মা বারবার বলছিল, একটু নবান্ন করবি না বাড়িতে? তাই আমি আজকে নবান্ন করছি। ছোটবেলায় আমাদের বাড়িতে যখন নবান্ন হতো, আমাদের বাড়িতে কিন্তু পুরো পাড়া থেকে লোক খেতে আসতো। তার মানে পুরো পাড়ারই সবার ওই দিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকতো।
আর আমার মা রাত্রেবেলা 3টে 3:30-র দিকে ঘুম থেকে উঠে সবার আগেই চালগুলো বাটতো, আর সেই চালের সাথে একই সাথে আদা আর নারকেল বাটতো। আর সেই গন্ধ, মানে 3টের মিলেমিশে যে গন্ধটা না, সেই গন্ধটা দারুণ সুন্দর। তো আমি আজকে এমনি চাল, আতপ চাল পাইনি, ঘরে সেই বাসমতি চাল ছিল, সেটাও কলকাতা থেকেই আনা। সেই বাসমতি চাল দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব আদা আর নারকেল। আদাটা কিন্তু খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, মানে খোসায় যেন একদম, আদাতে যেন একদম খোসা না থাকে। আসলে খোসা থাকলে কি হয়, ওই পরে যখন সব কিছু একসাথে করব তখন না ভেসে ভেসে ওঠে খোসাগুলো, আর খেতে বড্ড বিচ্ছিরি লাগে। সবার আগে এই দুটো পেস্ট করে নেব। মিক্সিতে অর্ধেক বাটা হয়ে গেছে, এইবার আমি নারকেলগুলো দিয়ে দেবো। আর জানেন, আমাদের বাড়িতে যখন আগে নবান্ন হতো তখন 2 রকমের নারকেল দেওয়া হতো। মানে একটা নারকেল দেওয়া হতো ঝুনো, আর একটা নারকেল যেটা একটু ওই লেই নারকেল বলতাম আমরা, মানে যার মধ্যে নারকেলটা একদম পেকে যায়নি, মানে আধা পাকা আধা কাঁচা। তো সেই নারকেল দেওয়া হতো। 2 রকমের নারকেল দিলে মা বলতো কি শীতের সময় তো করা হতো, আর তার উপরে না খুব সুন্দর একদম মালাই উঠতো। তো সেইটা খেতে দারুণ বেশি ভালো লাগতো, বেশি মিষ্টি। নারকেল কোড়ানোর কুর্নি আমার নেই, তাই নারকেলটা পুরোটাই তুলে নিয়ে পেছনের লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। আর এখন চাল, নারকেল আর বেশি করে আদা পেস্ট করে নিলাম। আদার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। হাতে না এটা আগের দিন কি বলে, ওভেনের মধ্যে হাত দিতে গিয়ে 2টো জায়গা পুরো পুড়ে গেছে, এই একটা আর এই একটা ওভেনের মধ্যে। মিক্সির কৌটোটা যেই খুললাম ঢাকনাটা, আর এত সুন্দর আদা নারকেল চালের একসাথে গন্ধ না, বাবাকে আজকে খুব মিস করছি। বাবাই আসলে প্রধান উদ্যোক্তা থাকতো নবান্ন বানানোর। আসলে আমরা তো বরিশালের, আর বরিশালে এরম হয়, আর বাবা যেদিন নবান্ন হতো সেদিন তার আগের থেকেই শুরু করতো, শুধু বলতো নতুন ধান্যে হবে নবান্ন প্রতি ঘরে ঘরে, এরকম করে বলতো, নতুন ধান্যে হবে নবান্ন প্রতি ঘরে ঘরে। বাবা একটু ওর কবি টাইপের ছিল, আর ওরকম করে বলতো। বাবাকে মিস করছি আজকে। অনেকেই আবার নারকেলটা বাটার সময় এর সাথে দুধ মিশিয়ে দেয়। দুধ আমি দিলাম না, আমার বরের দুধে অ্যালার্জি তাই। আর এখনও কিন্তু নবান্ন সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়নি। এবার এখানটায় মিশিয়ে নিতে হবে একটু কিছু মিষ্টি। আপনি চাইলে গুড়ও মিশিয়ে নিতে পারেন। আমার যেহেতু সাদা ভালো লাগে, তাই আমি 3 চামচ চিনি মিশিয়ে নিলাম। এইবার মিশিয়ে দেব জল। মাকে সারা জীবন দেখে এসেছি নবান্ন হয়ে যাবার পর ঠাকুরের জন্য তুলে রাখতে। আমিও তাই করলাম, ঠাকুরের জন্যে একটা গ্লাস বানিয়ে নিলাম, যেটা কাল সকালে আমি ঠাকুরকে দেব। আর আজকে আমরা নবান্ন খেতে পারবো না। ইংল্যান্ডে চলছে এখন প্রচণ্ড তুষার ঝড়, আর সেই তুষার ঝড়ে গাড়ি আটকে গেছে রাস্তায়। আমার বর তাই আজকে আসতে পারবে না। আর নবান্ন সবসময়ই খেতে হয় মুড়ি দিয়ে। ওকে বলেছি মুড়ি আনতে, সে মুড়ি কালকে আনবে। কালকে আমরা মুড়ি দিয়ে নবান্ন খাবো। আর কাদের বাড়িতে এই নবান্ন হয় আমাকে ইনবক্স করে প্লিজ জানাবেন। আর আপনারা যদি নবান্ন খেয়ে থাকেন বা জেনে থাকেন, সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। ধান্যে হবে নবান্ন প্রতি ঘরে ঘরে।